সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। দর্শক, স্ট্রোক একটি মেডিকেল টার্ম, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমরা এই টার্মটির সাথে আপামর জনসাধারণ সবাই পরিচিত। মানে আর কোনো মেডিকেল টার্ম সম্পর্কে আমরা পরিচিত না থাকলেও স্ট্রোক কথাটা আমরা কিন্তু প্রায় শুনে থাকি, প্রায় হয়ে থাকে, এবং বেশিরভাগ সময়ই আমাদের আত্মীয় স্বজন বা রিলেটিভ বা আমাদের প্রতিবেশী বা আমাদের ফ্যামিলিতে যখন কোনো মৃত্যুবরণ করেন কেউ, তার বেশিরভাগ কারণ কিন্তু এইটা থাকে। কারণ আমরা তখনই বলি যে উনি স্ট্রোক করেছিল বা রাতের বেলায় স্ট্রোক করেছিল বা উনি স্ট্রোক করে মারা গেছেন। তো এই যে স্ট্রোক কথাটাকে দিয়ে কিন্তু কিছুটা কনফিউশন তৈরি হয় যে আসলে কি তার কি হার্ট অ্যাটাক হয়েছিল নাকি স্ট্রোক হয়েছিল। অনেকে হার্ট অ্যাটাকটাকেও স্ট্রোক মনে করেন। তো আসলে দুইটা টোটালি ভিন্ন জিনিস, বাট তারপরও স্ট্রোকের বিষয়ে আমরা সার্বিকভাবে আজকে জানবো, এবং সেই সাথে কী কী রিস্ক ফ্যাক্টরগুলো ট্রিগার করে হওয়ার জন্য, যে আমার স্ট্রোক না হওয়ার কথাই ছিল কিন্তু ট্রিগার করে এটা হয়েছে, এবং সেই সাথে অনেক আর্লি স্টেজেও কি হতে পারে কিনা বা অনেক কম বয়সে এটা হয় কিনা, এই ধরনের প্রশ্ন থাকে অনেকের সেটা। এবং এই স্ট্রোকজনিত আধুনিক চিকিৎসা আমাদের দেশে কিন্তু এখন অ্যাভেলেবেল আছে, শুধুমাত্র ডেভেলপ কান্ট্রি না, উন্নয়নশীল দেশগুলো না, উন্নত দেশগুলোতেও না, আমাদের দেশেও কিন্তু এখন এই স্ট্রোকের অ্যাডভান্স ম্যানেজমেন্ট আছে এবং আমরা দিচ্ছি এবং সাকসেসফুলি দিচ্ছি। এবং এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আমাদের পর্বটি সাজিয়েছি, এবং আমাদের আজকে বিষয়টা আমরা রেখেছি স্ট্রোকের আধুনিক চিকিৎসা। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে, এবং আমাদের সাথে এই স্ট্রোকের বিষয়টি নিয়ে কথা বলবার জন্য রয়েছেন ডাক্তার সিরাজি শফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক, ন্যাশনাল নিউরোসায়েন্স হসপিটাল, ঢাকা। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি যেহেতু সরাসরি সম্প্রচার করা হচ্ছে, আপনার স্ট্রোক জনিত যে কোনো সমস্যা নিয়ে সরাসরি ফোন করে কথা বলতে পারবেন আমাদের স্টলে দেখানো নাম্বার, এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। স্যার, আমরা কথা বলছিলাম কি যে স্ট্রোক কম বেশি সবাই এই টার্মটি সম্পর্কে জানেন, তারপর যদি স্যার আমাদেরকে একটু সহজ করে বলেন যে আসলে স্ট্রোক বলতে কি বোঝায় বা কি কারণে, মানে স্ট্রোকটা আসলে কি? স্ট্রোক আসলে ব্রেনের রক্তনালীর একটা রোগ। ব্রেনের যদি রক্তনালী, মস্তিষ্কের রক্তনালী যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় বা যদি রক্তনালী ছিঁড়ে যায়, তাহলে মস্তিষ্কের উপরে রক্তনালীর ছিঁড়ে যাওয়া বা বন্ধ হওয়ার জন্য একটা প্রভাব পড়ে। এই প্রভাব পড়ার কারণে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এটার প্রকাশ ঘটে। যেমন এক হাত অবশ হয়ে যেতে পারে, এক পা অবশ হয়ে যেতে পারে, মাথা ঘুরে উঠতে পারে, চোখে না দেখতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, খিঁচুনি হতে পারে। এই যে উপসর্গগুলো বললাম, এগুলো যখন দেখা যায় তখন আমরা একে স্ট্রোক বলি। অনেক ধন্যবাদ স্যার। ফার্স্টে বলছিলাম কি যে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকটাকে আমরা অনেক সময় মিলিয়ে ফেলি। অনেক সময় দেখা যায় যে হার্ট অ্যাটাকে মারা গেলে আমরা কালের বিবর্তনে বলছি সে স্ট্রোক করে মারা গেছে। তো এই জিনিসটা এরকম হয় কেন? মানে এই দু ধরনের বিষয়টির মধ্যে যদি আমাদেরকে ডিফারেন্সেসটা একটু বলেন। আসলে এটা প্রথম থেকে যখন হার্টের চিকিৎসাগুলো নিয়ে ব্যাপক প্রচার হয়, তখন মানুষকে বোঝানোর জন্য অনেক সময় হার্ট অ্যাটাকটাকে স্ট্রোক বলেই বলতো, হার্ট স্ট্রোক। কিন্তু আসলে স্ট্রোক শব্দটাই ব্রেনের জন্য একদম নির্ধারিত। অর্থাৎ হার্টের জন্য হচ্ছে হার্ট অ্যাটাক, ব্রেনের জন্য ব্রেন অ্যাটাক। এই ব্রেন অ্যাটাকটাকেই বলা হয় স্ট্রোক। অর্থাৎ স্ট্রোক শব্দটা যখন ইউজ করবো তখন আমরা বুঝবো যে এটা ব্রেনের মধ্যে কোনো রক্তনালী বন্ধ হয়ে বা ছিঁড়ে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটছে। আর হার্ট অ্যাটাক যখন শুধুমাত্র বুকে ব্যথা হবে অথবা হাতে ব্যথা হবে, ঘাড়ে ব্যথা হবে, কিন্তু অজ্ঞান হবে না হার্ট অ্যাটাকের জন্য। সুতরাং অজ্ঞান হওয়া, হাত পা অবশ হয়ে যাওয়া, মাথা ঘোরা, চোখে না দেখতে পাওয়া, খিঁচুনি হওয়া, এই সবগুলো যদি উপসর্গ হয় তখন আমরা যেন এটাকে স্ট্রোক বলে হার্টের ডাক্তারের কাছে না যেয়ে বা হার্টের হসপিটালে না যেয়ে যেন আমরা স্ট্রোক রিলেটেড যে হসপিটাল আছে সেই জায়গাতে যাই বা স্ট্রোকের ডাক্তারের কাছে যাই। অনেক ধন্যবাদ স্যার। ঠিক এই জায়গাতেই চলে আসে যে স্ট্রোকটার ব্যাপারে আর কোনো রোগের ক্ষেত্রে লক্ষণ উপসর্গ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকে হচ্ছে স্ট্রোকের লক্ষণ উপসর্গগুলো। এই যে সাইন সিমটমসগুলো আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছু সময় বুঝেই যায় যে তার স্ট্রোক হয়েছে, কারণ তার সিভিয়ার স্ট্রোক হয়েছে। কিন্তু যখন মাইল্ড স্ট্রোক হয় আমরা কিন্তু দেখা যাচ্ছে যে যখন পরবর্তীতে হসপিটালে যাই এবং তখন পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারি যে তার আগেও একটা স্ট্রোক হয়েছিল। এটা কেন? আমরা যদি একটু জানতে পারি যে মাইল্ড স্ট্রোক, মডারেট এবং সিভিয়ার, এগুলোর মধ্যে আসলে সাইন সিমটমসগুলো কি কি থাকে? ধন্যবাদ, আপনি একটা খুব সুন্দর প্রশ্ন। সাইন সিমটম হলো মাইল্ড স্ট্রোক আমরা যেটা বলি বা মডারেট বা সিভিয়ার, এবার এটা কিন্তু মেডিকেল টার্ম না। এটা আসলে আমরা যারা চিকিৎসক বা যারা চিকিৎসা কর্মী যারা এটাকে বোঝায় তারা বোঝাতে চাই। ধরেন কেউ
কারো হাত দিয়ে কোনো কাজ করছে, একটা চামচ দিয়ে কোনো কিছু ধরছে, হঠাৎ করে হাত থেকে চামচটা পড়ে গেল বা গ্লাসটা পড়ে গেল, এই যে প্রথম পড়ে যাওয়াটা, এটাই কিন্তু স্ট্রোকের পূর্ব লক্ষণ, অর্থাৎ হাতটা অবশ হয়ে গেছে। অথবা একজন কারোর সাথে কথা বলছে, কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যে দেখা যে সে কথাটা জড়িয়ে গেছে, কি কথা বলে বুঝতে পারছে না এবং শব্দ খুঁজে পাচ্ছে না, ফ্যাল করে তাকিয়ে আছে, তার মানে এটা কথাটা জড়িয়ে গেছে, এটাতে স্পিচ ডিফিকাল্টি হয়েছে। হঠাৎ করে দেখা গেল যে তার একটা পা অবশ হয়ে গেছে, খাট থেকে নামতে গেছে কিন্তু পা ফেললো আর পারছে না, পড়ে গেল মাটিতে। এই যে উপসর্গগুলো, এটা কিন্তু দেখা গেল অল্প সময়ের মধ্যে আবার ভালো হয়ে যায়, অর্থাৎ যে রক্তনালীটা বন্ধ হয়ে গেছিল সেখানে আবার রক্ত চলাচল শুরু হয়ে গেছে। তখন সেই পেশেন্ট করে কি ইগনোর করে, রোগী মনে করে ভালো হয়ে গেছে, একটু হাত পা মালিশ দিলে বোধহয় ঠিক হয়ে যাবে, এটা কিন্তু প্রাইমারি লক্ষণ, প্রাথমিক লক্ষণ হিসেবে এটা আমার আসে। কিন্তু পরবর্তীতে দেখা গেলো ওই রক্তনালীটা পুরোপুরি বন্ধ হয়ে গেল বা ওই রক্তনালীটা পুরোপুরি ফেটে গেল, তখন কিন্তু দেরি হয়ে গেল এবং তখন এটা ব্যাপক আকার ধারণ করে, তখন আমরা বলি এটা সিভিয়ার স্ট্রোক। তাহলে প্রথম যে উপসর্গগুলো শুরু হবে, যে হাতের অবশ হয়ে গেল, হাতে কিছু পড়ে গেল, কথা জড়িয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কি বলবো, বা আমার পা দুর্বল হয়ে গেল, নামতে যে আমি হাঁটতে পারছি না, এইগুলো যখন শুরু হবে তখন কিন্তু অবশ্যই তাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ পরবর্তী যে প্যারালাইসিস বা পক্ষাঘাত, সেখান থেকে তাহলে নিজেকে বাঁচাতে পারবে। অনেক ধন্যবাদ স্যার। এখানে একটা কথা বলার বিষয় আছে যে আমরা কিন্তু অনেক সময় এটা ফেস করে থাকি যে অল্প বিস্তর চলতে গিয়ে হয়তো বা তার পায়ে অবসরতা ফিল করছে বা হাতে এরকম করছে, তো তখন আসলে আমাদের কি করা উচিত? সেই জায়গা থেকে যদি আমরা মাইল্ড স্ট্রোকটাকেই আসলে মেজারমেন্টে আনতে চাই, পরবর্তীতে বড় স্ট্রোকটাকে প্রিভেন্ট করার জন্য, তখন কি আসলে আমাদের ডক্টর শরণাপন্ন হওয়া উচিত কিনা বা একটা টেস্ট করে দেখা উচিত কিনা? জি অবশ্যই, সেই সময়ে যখন এই ধরনের সমস্যা হবে তখন অবশ্যই একজন নিউরোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত। কারণ নিউরোলজিস্টের কাছে গেলে একজন স্নায়ু চিকিৎসক যদি থাকে, উনি তখন যেটা দেখবেন, ওনাকে যে একটা হয়তো সিটি স্ক্যান করবেন, সিটি স্ক্যান করে দেখবেন যে এই স্ট্রোকটা কী ধরনের। আমি এই ফাঁকে একটু বলে ফেলি, স্ট্রোক আসলে দুই প্রকারের, একটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক, একটা হচ্ছে স্কেমিক স্ট্রোক। যদি রক্তনালী বন্ধ হয়ে স্ট্রোক হয় তাহলে সেটাকে আমরা বলি স্কেমিক স্ট্রোক, আর রক্তনালী ছিঁড়ে গিয়ে যদি স্ট্রোক হয় তাহলে এটাকে বলি হেমোরেজিক স্ট্রোক। কোন রোগের কোন চিকিৎসা, এইটা দেখার জন্যই ডাক্তার প্রথমে সিটি স্ক্যান করবে, যেটা হেমোরেজিক নাকি স্কেমিক। যদি হেমোরেজিক হয় তাহলে সে এক ধরনের চিকিৎসা দেবে, স্কেমিক হলে এক ধরনের চিকিৎসা দেবে। তো ওই রোগীটা যখনই চিকিৎসকের কাছে যাবে তখন চিকিৎসক প্রথমেই তার এই উপসর্গগুলো দেখে যদি স্ট্রোকের উপসর্গ মিলে যায় তাহলে উনি প্রথমে একটা সিটি স্ক্যান করবেন। সিটি স্ক্যান করার পরে দেখবেন রক্তক্ষরণ হয়েছে কিনা, দেখবেন যে রক্তক্ষরণ হয় নাই, তাহলে এটা স্কেমিক স্ট্রোক, অর্থাৎ রক্তনালী বন্ধ হয়েছে। তখন উনি ওই অনুযায়ী কিন্তু চিকিৎসায় আগাবেন। চিকিৎসাটা কীরকম হবে, যেমন মনে করেন যে রক্তনালীর 3টা পরীক্ষা আমরা করি, হার্টে কিন্তু এনজিওগ্রাম করে, ঠিক আমরা ব্রেনেরও কালার ডুপ্লেক্স বা ডুপ্লেক্স স্টাডি অফ দি নেক ভ্যাসেল করি, এখানে একটা আলট্রাসোনোগ্রাফি করে, এখান থেকে যে রক্তনালীটা গলা দিয়ে মাথার মধ্যে দিয়ে যাচ্ছে তাকে দেখে নিই এখানে কোনো ব্লক আছে কিনা, কোনো ক্যালসিয়াম জমে আছে কিনা, কোনো চর্বি জমে আছে কিনা, এর জন্য স্ট্রোক হচ্ছে কিনা উনি দেখে নেন। এরপরও যদি না হয় তখন ব্রেনের ভিতরে রক্তনালীগুলোকে দেখে, যেমন সিটি এনজিওগ্রাম বা এমআর এনজিওগ্রাম, দেখে নেয় যে অন্য কোনো রক্তনালীতে কোনো রক্তনালী বন্ধ হয়ে আছে কিনা, বা রক্তনালী ছিঁড়ে যাওয়ার প্রবণতা আছে কিনা, বা রক্তনালী ছিঁড়ে গেছে এরকম কোনো কারণ আছে কিনা। যখন এখানে কোনো নির্ধারণ করা হয় তখন পরবর্তী সবচেয়ে আধুনিক চিকিৎসা হচ্ছে ডিএসএ, ডিজিটাল সাবট্রাকশন এনজিওগ্রাম, যেটা ক্যাথ ল্যাবে নিয়ে যে করতে হয়। সেই পরীক্ষাটা করে উনি বের করেন যে স্ট্রোকের কোনো কারণ এর মধ্যে আছে কিনা। তো সুতরাং ছোট হোক বড় হোক, যে কোনো অবস্থাতেই আমরা আগে রক্তনালীটাকে পরীক্ষা করে নেব যে আমার স্ট্রোকের কারণগুলো ওখানে লুকিয়ে আছে কিনা। অনেক ধন্যবাদ স্যার। এখানে একটা ব্যাপার আমরা পরবর্তীতে চলে আসছে, যেহেতু সাইন সিমটমস নিয়ে আমরা কথা বললাম, যে স্ট্রোকের আসলে কারণগুলো কি থাকে, মানে কোন কোন কারণে স্ট্রোক হয় এবং সেই সাথে কোনো ধরনের সাথে অন্য কোনো ধরনের ক্রনিক ডিজিজ বা অ্যাসোসিয়েটেড কোনো রোগের জন্য কি স্ট্রোক হচ্ছে কিনা সেটাও যদি স্যার একটু বলেন, রিস্ক ফ্যাক্টরগুলো সব। সুন্দর। আসলে সবচেয়ে বড় কথা যে আমাদের আসলে চিকিৎসার চেয়ে আসলে প্রতিরোধকটা বেশি দরকার, বেশি ইম্পর্টেন্ট। সেই জন্য রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকিগুলো সম্পর্কে আমাদের জানা উচিত। আমি সাধারণত ঝুঁকি বোঝানোর জন্য আমি হাতের 5টা আঙ্গুল দিয়ে সাধারণত বুঝাই যে যদি কারো বয়স 40 হয় তাহলে সে ঝুঁকিতে আছে 1 নম্বরে। যদি তার পরিবারে কারো যদি স্ট্রোক হয়ে থাকে তাহলে তার ঝুঁকি কিন্তু 2। যদি তার ডায়াবেটিস থেকে থাকে তাহলে ঝুঁকি 3। যদি তার উচ্চ রক্তচাপ থেকে থাকে তাহলে ঝুঁকি 4। আর যদি তার রক্তে চর্বির পরিমাণ বেশি থাকে তাহলে ঝুঁকি 5। এই 5টা ঝুঁকি 5 নাম্বার, মানে সে ম্যাক্সিমাম ঝুঁকিতে আছে। এবং এই ঝুঁকিগুলোর মধ্যে বয়স তো আর নিয়ন্ত্রণ করা যাবে না,
পরিবারে যদি কারো স্ট্রোক হয়ে থাকে সেটা তার নিয়ন্ত্রণ করা যাবে না, কিন্তু যদি ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে আর রক্তে চর্বির পরিমাণ বেশি থাকে, তাহলে এগুলোকে খাদ্যের মাধ্যমে, ওষুধের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আর যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি এগুলোকে, তাহলে একদম মাইল্ড ঝুঁকিতে থাকবে সে, সেটা হচ্ছে বয়সজনিত কারণে অথবা পারিবারিক কোনো কিছু থাকলে। এবং যদি না থাকে, শুধু বয়স বাড়লে, তাহলে দেখা যায় স্ট্রোকের সম্ভাবনা কমে গেল। সুতরাং এই 5টা ঝুঁকি হচ্ছে আসলে মূল ঝুঁকি। এছাড়া আরও ঝুঁকি আছে, যেমন যদি কেউ ধূমপান করে থাকে সেটাও একটা ঝুঁকি, যদি মদ্যপান করে থাকে সেটাও একটা ঝুঁকি। কার যদি হার্টে কোনো ডিজিজ থাকে, যেমন হার্টের ফুটা থাকে, যেটা আমরা মাইট্রাল স্টেনোসিস বলি বা এএসডি, ভিএসডি বলি, সেই সমস্ত কারণে কিন্তু হার্টের থেকে স্ট্রোক হতে পারে। এছাড়া আর কি হতে পারে, আর যদি কারো ক্যালসিয়াম জমে থাকে রক্তনালী কোনো জায়গায়, তাহলে সেখান থেকে স্ট্রোক হতে পারে। আর যদি জন্মগত কিন্তু ব্রেনের ত্রুটি থাকে, যেমন অ্যানিউরিজম, এভিএম, এইগুলো যদি থেকে থাকে, তাহলে কিন্তু স্ট্রোকের ঝুঁকি থাকে। অনেক ধন্যবাদ। এখানে স্যার যে আপনি ফার্স্ট একটা কথা বললেন যে এজ রিলেটেড একটা ফ্যাক্টর বললেন যে 40-এর উপরে যদি হয়, কিন্তু ইদানিংকালে যেটা আমরা দেখতে পাচ্ছি যে অনেক ইয়াঙ্গার পেশেন্টের হচ্ছে, তো এরকম কিছু আপনারা পাচ্ছেন কিনা যে অনেক আর্লি স্টেজেও আসছে স্ট্রোক নিয়ে? সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। 2 বছরের বাচ্চা স্ট্রোক নিয়ে আসে, 7 বছরের বাচ্চা স্ট্রোক নিয়ে আসে, আর ইদানিংকালে 30 থেকে 35 বছরের মানুষ আমরা বেশি পাচ্ছি। এর কারণটা কি? প্রথম কথা যে 2 বছরের বা 7 বছরের বাচ্চাদের স্ট্রোক হওয়ার কারণ হলো ব্রেনের কত একটাই রোগ আছে, যেটা আগে নির্ণয় হতো না। এখন আমরা আধুনিক নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পেয়েছি যে ব্রেনের রক্তনালীগুলো জন্মগতভাবে আস্তে 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 চিকন হয়ে যায়। এই চিকন হয়ে যাওয়া রক্তনালীর এই রোগটাকে আমরা বলি ময়াময়া ডিজিজ। এবং এটা আমাদের দেশে কম না, আগে কোরিয়া বা জাপানে এটা বেশি বলতো, কিন্তু আসলে তখন আমাদের পরীক্ষা নিরীক্ষা হতো না। এখন হওয়াতে আমরা পাচ্ছি ময়াময়া ডিজিজ। এবং এইটাতে দেখা যায় যে জন্মের পর থেকে রক্তনালী চিকন হতে থাকে, জন্মের 2-4 বছর পরে বয়সে দেখা যায় ব্রেনের যে কোনো একটা দিকে রক্তনালী একদম চিকন হয়ে গেছে, এবং তখন তার একটা স্ট্রোক করে। এটা রক্তক্ষরণজনিত হতে পারে অথবা রক্তনালী বন্ধ হয়েও স্ট্রোক হতে পারে। এটা হলো ময়াময়া ডিজিজ আর্লি। আর 25 থেকে 35 বছর বয়সে যে স্ট্রোকগুলো আমরা পাচ্ছি, তার মেজরিটি কারণ হচ্ছে ফুড হ্যাবিট এবং ড্রাগ অ্যাডিকশন। অনেক বাচ্চারা তারা বিভিন্নভাবে বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে, এইগুলো সবসময় উচ্চ রক্তচাপ তৈরি করছে এবং ব্রেনের রক্তনালীগুলো চিকন করে দিচ্ছে। আর যারা অতিরিক্ত বিভিন্ন বার্গার জাতীয় খাবার, রিচ ফুড, ফ্যাটি ফুড খাচ্ছে, তাদের একদিকে হচ্ছে কোলেস্ট্রল লেভেল হাই হয়ে যাচ্ছে, ফ্যাটি হয়ে যাচ্ছে, মুভমেন্ট কমে গেছে, তখন তাদের হাইপারটেনশন ডেভেলপ করছে এবং তখন তাদের আবার স্ট্রোক তৈরি হচ্ছে। এইগুলো হচ্ছে মূল কারণ যে আর্লি এজে কেন আমরা স্ট্রোক পাচ্ছি। এখানে একটা জিনিস যোগ করি, সেগুলো এখন তো আসলে আমরা যেমন মেয়েদের ক্ষেত্রে আমরা বেশি স্ট্রোক পাচ্ছি একটা, এটা কারণ কন্ট্রাসেপটিভ পিল, এটা বড় একটা কারণ। এবং কন্ট্রাসেপটিভ পিল খাওয়ার কারণে রক্তগুলো ঘন হয়ে যায় এবং ব্রেনের রক্তনালীর মধ্যে একটা আর্টারি, একটা হচ্ছে ভেইন। আর্টারি স্ট্রোক আমি এতক্ষণ বললাম, কিন্তু ভেনাস স্ট্রোক নিয়ে আমরা এতদিন ধারণা ছিল না। এখন এই হরমোন জাতীয় ওষুধগুলো খাওয়ার কারণে, সেটা মাসিক স্বাভাবিক করার জন্য হোক, সেটা জন্ম নিয়ন্ত্রণ করার জন্য হোক, তখন দেখা যাচ্ছে এই পিলগুলো ব্রেনের রক্তকে ঘন করে ফেলছে এবং ভেইনগুলো বন্ধ করে দিচ্ছে, তখন ভেনাস স্ট্রোক হচ্ছে। এটাও কিন্তু আনকমন না, আমরা প্রায় পেয়ে থাকছি, এবং এটাও কিন্তু একটা বড় কারণ স্ট্রোকের। অনেক ধন্যবাদ স্যার। এখানে একটু জানতে চাচ্ছিলাম যে স্ট্রোকের ক্ষেত্রে আমরা অনেক সময় শুনে থাকি যে হসপিটালে গেলে পরে বলা হচ্ছে, ডক্টররা বলছেন বা যারা অ্যাটেন্ডেন্স শুনছেন, যে আরও আগে যদি নিয়ে আসতেন তাহলে হয়তো বা এই সমস্যাটাকে ঠিক করা যেত বা অপারেশনটা করা যেত, এখন আসলে দেরি হয়ে গেছে। তো এই কথাটা কেন? এখানে কি আসলে সময়ের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিনা? জি অবশ্যই, সময় মানে মস্তিষ্ক কোষ, টাইম ইজ ব্রেন। এখানে দুটো ব্যাপার, হেমোরেজিক স্ট্রোক এবং ইসকেমিক স্ট্রোক দুজনের ক্ষেত্রেই কিন্তু চিকিৎসা পদ্ধতি ভিন্ন হলেও কিন্তু যত তাড়াতাড়ি চিকিৎসা করা যায় তত মঙ্গল। যেমন ইসকেমিক স্ট্রোকে দেখা যায় যে যদি কোনো রক্তনালী ব্লক হয়ে যায়, তাহলে আমরা অ্যালটিপ্লেস নামক একটি তরল, একটি ইনজেকশন আমরা রক্তের মাধ্যমে, ভেনের মাধ্যমে যদি আমরা ইনজেক্ট করতে পারি, তাহলে ওই যে রক্তটা জমাট বেঁধে গেছে সেটা দ্রবীভূত হয়ে যায় এবং রক্তে স্বাভাবিক প্রবাহ চালু থাকে। যদি কোনো পেশেন্ট 3 ঘন্টার মধ্যে আসে, তাহলে আমরা যদি ইনজেকশনটা দিতে পারি তাহলে খুবই ভালো হয়। 3 থেকে 4.5 ঘন্টা আরেকটা সময় আছে ইদানিং, সেটা করার জন্য এমআরআই করে দেখতে হবে তার কোনো রক্তক্ষরণের কোনো সম্ভাবনা আছে কিনা। না দেখে এটা দেওয়া যাবে না 4.5 ঘন্টায়, কিন্তু 3 ঘন্টার মধ্যে সিটি স্ক্যান করে যদি কোনো রক্তক্ষরণ না থাকে, তাহলে আমরা ধরে নিই যে এটা রক্তনালী বন্ধ হয়েছে
এবং সেই সময় যদি আমরা ইসকেমিক ইনজেকশনটা যেটা দিতে পারি, ব্লক হয়ে যেটা হচ্ছে রক্তনালী ব্লক হয়ে যেটা হচ্ছে, সেই ক্ষেত্রে এই ইনজেকশনটা দেওয়া যায়। এই জন্য আমরা বলি যে আপনারা যদি তাড়াতাড়ি আসতেন। এই গোল্ডেন পিরিয়ডটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে স্যার আপনি যেটা বলতে চাচ্ছেন যে 4.5 ঘন্টার টাইমটা আসলে খুব মোট গুরুত্বপূর্ণ। 4.5 ঘন্টা টাইম আমরা ধরেছি এখন। এখন অনেক সময় দেখা যায় কি যে স্যার যারা প্রত্যন্ত অঞ্চলে থাকেন বা পেরিফেরির দিকে থাকেন, প্রান্তিক জায়গায়, সেখান থেকে আসলে সময় নিয়ে আসতে আসতে সময় হয়ে যায়। তো ওই সময়টিতে স্যার আমরা কি ইমার্জেন্সি কোনো ম্যানেজমেন্ট দিতে পারি কিনা, বা সেই বিষয়টাকে কারেক্ট করার জন্য আমরা কি কোনো মেজারমেন্ট নিয়েছি কিনা? কারণ আসলে যারা সিটিতে থাকেন তাদের জন্য আসলে হসপিটালে অ্যাক্সেস করার চেয়ে গ্রামের দিকে যারা থাকেন তাদের জন্য কিন্তু একটু কষ্টসাধ্য। সেক্ষেত্রে তারা কি করতে পারে? তাদেরকে অ্যাটেন্ডেন্স যারা থাকবেন, পরিবারে কেউ থাকবেন, তাদেরকে কোনো ব্যবস্থা নিতে পারেন কিনা? প্রথমে তো আমি বারবারই জোর দিব যে যে সমস্ত রিস্ক ফ্যাক্টরগুলো আছে, চর্বি জাতীয়, রক্তে চর্বির পরিমাণ, ডায়াবেটিস, হাই প্রেশার, এগুলো যেন নিয়ন্ত্রণ রাখে। যে দূরে আছে, যার কাছে চিকিৎসার অভাব আছে, তার জন্য নিয়ন্ত্রণটাই প্রধান। সচেতনতা খুব বেশি থাকতে হবে, যেন সে ধূমপান না করে, এইসব কিছু। দ্বিতীয়, যদি স্ট্রোক হয়েই যায় তাহলে ওনার দ্রুত যেখানে কাছাকাছি ডিস্ট্রিক্ট হসপিটাল আছে সেইখানে যদি উনি যেতে পারেন তাহলে খুব ভালো হয়। এবং এখন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, এই সমস্ত জায়গাতেই কিন্তু এখন শুরু হয়ে গেছে, যেটা আইভি থ্রোম্বোলাইসিস বললাম। তো 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়, এরকম জায়গা যদি যেতে পারেন এবং পৌঁছাতে পারেন, আমার মনে হয় উনি চিকিৎসাটা পাবেন। ওনার জানা উচিত বা জেনে নেওয়া প্রয়োজন যে আসলে এরকম হলে আমি কোথায় যাব। আর তা না হলে, যদি না হয়, তাহলে অ্যাটলিস্ট কাছাকাছিতে সিটি স্ক্যান করে যদি বোঝা যায় যে ইসকেমিক না হেমোরেজিক স্ট্রোক, সেই অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিয়ে উনি চিকিৎসা নিতে পারেন। স্যার, এখানে একটু জানতে চাচ্ছিলাম যে অনেক সময় স্ট্রোকের পেশেন্টদেরকে দেখা যাচ্ছে যে সিটি স্ক্যান দিচ্ছে, এমআরআইও করতে দিচ্ছে। তো অনেক সময় রোগীরা, অ্যাটেন্ডেন্স যারা, তারা একটু উইথড্র করেন যে তারা এটা করতে চাচ্ছেন না, কারণ একটু কস্ট ইফেক্টিভ যেহেতু। সেক্ষেত্রে আসলে দুটোই কি গুরুত্বপূর্ণ কিনা, বা কোনটা দিয়ে আসলে আমরা কি করি সেটা যদি একটু বলেন তাহলে হয়তো বা বুঝতে পারবে যেটা আসলে গুরুত্বপূর্ণ করার জন্য। জি, ধন্যবাদ। সিটি স্ক্যান এটা একটা এক্সরে, এবং প্রথম স্ট্রোকের যদি কোনো উপসর্গ দেখা যায়, প্রথম কাজটা হলো সিটি স্ক্যান করা। কারণ কি, সিটি স্ক্যানের মাধ্যমে আমরা হেমোরেজকে আলাদা করলাম। রক্তক্ষরণ হয়েছে কিনা, রক্তক্ষরণ হয়নি, তাহলে আর কি কি কারণ হতে পারে? এক হচ্ছে ইসকেমিক স্ট্রোক, অর্থাৎ রক্তনালী ব্লক করে স্ট্রোক হতে পারে, অথবা অন্য কোনো কারণ, যেমন কোনো টিউমার, অনেক সময় খিঁচুনি স্ট্রোকের মতো করে লক্ষণ তৈরি করতে পারে। তাহলে যে টিউমার বা কোনো খিঁচুনি যদি স্ট্রোকের মতো করে লক্ষণ তৈরি করে, সেটা সিটি স্ক্যান দিয়ে আমরা আলাদা করতে পারবো না। এবং ছোট্ট যদি স্ট্রোক হয়ে থাকে, অথবা যদি 3 থেকে 4 ঘন্টা পার না হয়ে থাকে, তাহলে অনেক সময় সিটি স্ক্যানে কিছুই আসবে না। তাহলে যখন সিটি স্ক্যানে আমি কিছু পাচ্ছি না, 6 ঘন্টার মধ্যেও সিটি স্ক্যানে কোনো স্ট্রোকের সম্ভাবনা আমি খুঁজে পাচ্ছি না, ক্ষুদ্র কোনো জায়গায় স্ট্রোক হয়েছে যেটা আমি ধরতে পারছি না, অন্য কোনো রোগ থাকতে পারে, টিউমার বা অন্য কিছু, যেটা সিটি স্ক্যানে আসছে না, তখন আমরা এমআরআই করি। যখন সিটি স্ক্যানে আমরা কোনো কিছু পাই না, কিন্তু আমরা সন্দেহ থাকে যে স্ট্রোক না অন্য কিছু হতে পারে, তখন আমরা এমআরআই করি। এটা হচ্ছে প্রথম লক্ষণ। দ্বিতীয়, যখন আমরা বললাম যে 3 ঘন্টা এবং 4.5 ঘন্টা, 1.5 ঘন্টা সময়, এইখানে আমি আইভি থ্রোম্বোলাইসিস দিব কিনা, দিতে গেলে রক্তক্ষরণ হতে পারে। তো রক্তক্ষরণের প্রবণতা আছে কিনা এইটা যদি বুঝতে চাই, তাহলে এমআরআই করে দেখতে হবে কোনো ব্লিডিং স্পট তৈরি হচ্ছে কিনা, এটা এমআরআই বলে দিতে পারে। ও যদি কোনো ব্লিডিং স্পট তৈরি হয়, তাহলে আমরা কিন্তু 4.5 ঘন্টার মধ্যে হলেও আইভি থ্রোম্বোলাইসিস করবো না, করলে রক্তক্ষরণ হবে। তো এই যে টেকনিক্যাল জায়গাটা ডিসিশন নেওয়ার, তখন আমরা এমআরআই করি, আমরা দেখি। অনেক ধন্যবাদ স্যার। তার মানে ইনভেস্টিগেশনটা আসলে এখানে গুরুত্বপূর্ণ। রোগীর মানে যারা অ্যাটেন্ডেন্স থাকবেন তাদের উদ্দেশ্য আসলে বলার যে ডিনাই করা যাবে না, এখানে ইনভেস্টিগেশন যদি ডক্টর সাজেস্ট করে থাকেন তাহলে দিতে পারবেন। আমরা যদি স্যার, আমি আপনার মাধ্যমে ডক্টরদের একটা অনুরোধ জানাই, বি রেশনাল, যৌক্তিকভাবে যেন করে। সিটি স্ক্যান না করে এমআরআই করার দরকার নেই। সিটি স্ক্যানের জায়গায় সিটি স্ক্যান করুক, পয়সা কম খরচ হবে এবং দ্রুত হবে। সিটি স্ক্যান, এমআরআই করতে সময় লাগে। সুতরাং যদি আমি রেশনালি চিন্তা করি, আগে সিটিতে না পেলে এমআরআই। এখানে স্যার একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে যে আমাদের লাইফস্টাইল, আমরা ম্যানেজমেন্টটা সম্পর্কে জানবো, বিস্তারিত জানবো, যেহেতু আমাদের আজকের বিষয়টিকে আমরা রেখেছি যে আধুনিক ট্রিটমেন্ট, সেটা নিয়ে জানবো। তার আগে একটু যদি জানতে চাই যে লাইফস্টাইল, এটা দিয়ে কি আমরা যাদের একবার স্ট্রোক হয়েছে, মাইল্ড স্ট্রোক হয়েছে, তারা জানতে পেরেছে যে হ্যাঁ আমাদের মাইল্ড স্ট্রোক হয়েছে, বড় স্ট্রোকটাকে প্রিভেন্ট করার জন্য কি আমরা লাইফস্টাইল ম্যানেজমেন্টকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি কিনা? অবশ্যই রাখতে পারি আমরা। একজন পেশেন্টের স্ট্রোক করলো, কারণটা যদি আমি খুঁজি যে তার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে চর্বির পরিমাণ, এগুলো সবগুলোই আছে। পাশাপাশি আমরা রক্তনালী পরীক্ষাগুলো করে ফেললাম, ডুপ্লেক্স স্টাডি অথবা সিটি অ্যানজিওগ্রাম অথবা এমআর অ্যানজিওগ্রাম।
এগুলো করে দেখলাম যে রক্তনালীর কোনো জায়গাতে তেমন কোনো বড় ধরনের কোনো ব্লক নাই, কিন্তু কিছু কিছু জায়গায় চর্বি জমে আছে, ক্যালসিয়াম জমে আছে, এটা অনেক কম, ধরেন 30%, 20%। সেই ক্ষেত্রে উনি যদি উচ্চ রক্তচাপটাই নিয়ন্ত্রণ করে রাখে তাহলে ওনার স্ট্রোকের সম্ভাবনা 95%ই কমে গেল। কারণ উচ্চ রক্তচাপের কারণে ওই ক্যালসিয়ামগুলো ছুটে যায়। যেমন বন্যায় নদীর পাড় ভাঙে, তেমনি উচ্চ রক্তচাপে কিন্তু ওই ক্যালসিয়ামের পাড়গুলো ভেঙে ব্রেনের ভিতরে ঢুকে পড়ে, তখন রক্তনালী ব্লক করে দেয়। তাহলে একটা উচ্চ রক্তচাপটা যদি নিয়ন্ত্রণ করতে পারে তার জন্য অনেক কিছু। তারপর আসছে ডায়াবেটিস। যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে খাদ্য, ঔষধ এবং নিয়ম কানুন মেনে উনি কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করলেই ওনার সম্ভাবনা অনেক কমে গেল। রক্তের চর্বির পরিমাণ বেশি, ওষুধ খেলেন, পাশাপাশি চর্বি জাতীয় খাবার এবং শর্করা জাতীয় বা লিপিড প্রোফাইলটা আসলে দেখাটা গুরুত্বপূর্ণ এখানে, তাহলে উনি কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করে ফেললেন। সেই ক্ষেত্রে দেখা গেল তার 99% স্ট্রোকের সম্ভাবনাই কমে যাবে। স্যার, আমরা যেহেতু আজকের বিষয়টিকে রেখেছিলাম যে স্ট্রোকের ম্যানেজমেন্ট, আমরা আসলে কনভেনশনালটা একটু জানবো। কনভেনশনাল বলতে যে আমরা যেটা গতানুগতিকভাবে করে থাকি ইন জেনারেলাইজড, সেটা যদি একটু বলেন যে একটা পেশেন্ট যখন আসে, যদি আমরা এমনভাবে দেখি যে 4.5 ঘন্টার মধ্যেই তাকে আমরা ম্যানেজ করছি, সেটা আমরা কিভাবে করি, আর তারপরে যদি দেরি হয়ে যায় বা সিভিয়ার স্ট্রোক থাকে, সেই বিষয়গুলো যদি স্যার একটু আমাদেরকে ক্লিয়ার করে বলেন যে কিভাবে আমরা কি করি। মোট কথা বাংলাদেশে যতদিন পর্যন্ত না ইন্টারভেনাস থ্রোম্বোলাইসিস অর্থাৎ অ্যালটিপ্লেস ইনজেকশনটা চালানো হয়েছে, ততদিন পর্যন্ত আসলে বাংলাদেশে স্ট্রোকের চিকিৎসা হয়নি। স্ট্রোকের ডেফিনিটিভ চিকিৎসা হচ্ছে ইসকেমিক স্ট্রোকের জন্য আইভি থ্রোম্বোলাইসিস। আর নিউরোসার্জিক্যালি যেটা হতো সেটা হচ্ছে ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হলে ব্রেনের খুলিটা খুলে রক্তটাকে বের করে দেওয়া। এটাও কিন্তু 4.5 ঘন্টার মধ্যে করতে পারলে খুবই ভালো, 48 ঘন্টার মধ্যে করতে পারলে যত তাড়াতাড়ি ক্লটটাকে বের করে দেওয়া। এখন বাংলাদেশে আমরা কখন যতদিন শুরু হয়নি আমরা করতে পারিনি। যেখানে জায়গায় আইভি থ্রোম্বোলাইসিস দেওয়া যায় না সেখানে আমরা প্রোফাইল্যাক্সিস অর্থাৎ পরবর্তী চিকিৎসার জন্য আমরা অ্যাসপিরিন জাতীয় রক্ত তরল করা ওষুধ, ক্লপিডোগ্রিল রক্ত তরল করা ওষুধগুলো তখন আমরা দিয়ে থাকি রোগীকে, যাতে করে পরবর্তীতে আর স্ট্রোক না হয়। কিন্তু যদি ডেফিনিট চিকিৎসা বলি, নিশ্চিত চিকিৎসা বলি, তাহলে আইভি থ্রোম্বোলাইসিস ইনজেকশনটা আমরা দিতে হবে ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে। হেমোরেজিক স্ট্রোকে দ্রুত রক্তটাকে বের করে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যদি সে এখান থেকে বের হয়ে আসলো অথবা চিকিৎসা দিতে পারলাম না, তো পেশেন্টটা বেঁচে গেল, পরবর্তী চিকিৎসাটা হচ্ছে তাকে প্রোফাইল্যাক্সিসের মধ্যে ফিজিওথেরাপি এবং রিহ্যাব অর্থাৎ পুনর্বাসন। ফিজিওথেরাপি দরকার এই কারণে, কারণ রক্ত ব্রেনে যে স্ট্রোকটা করছে এরপর তো একদিকে অবশ হয়ে গেছে, মাংসটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। এই মাংস শুকিয়ে যাওয়া এবং নার্ভটাকে চালু রাখা করার জন্য আমরা থেরাপি দিব। থেরাপি দিলে হবে কি আস্তে 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 ব্রেনটাও নিজে নিজে ডেভেলপ করবে, আমরা ওষুধের মাধ্যমে ডেভেলপ হবে, আর এদিকে মাংসগুলো সচল থাকবে, নার্ভগুলো সচল থাকবে, তাতে করে সে জীবন ধারণের জন্য আস্তে 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 তৈরি হয়ে যাবে। তা না হলে এটা পুরোপুরি শক্ত হয়ে অবশ্যই অসার হয়ে যাবে, তখন সে কিন্তু পরবর্তীতে আর এটা করতে পারবে না। এবং এখানে ডেফিনিট কথা আছে গবেষণায় যে 90 দিন পর্যন্ত যদি সঠিক ফিজিওথেরাপি দেওয়া যায় তাহলে 80% উন্নতি হয়, বাকি 20% আস্তে আস্তে উন্নতি হয়। তো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে আমি স্ট্রোকের চিকিৎসা দিলাম, রোগীর অবশ ভাব কমে গেল তো খুবই ভালো, কিন্তু অবশ ভাব কমলো না, আমি রেখে দিলাম তাহলে হবে না, তাকে থেরাপি দিতে হবে এবং তাকে আস্তে আস্তে পুনর্বাসনের দিকে নিয়ে যেতে হবে। স্যার, এখানে একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু আমরা আজকে অ্যাডভান্স ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি, এই যে অ্যাডভান্স ম্যানেজমেন্টটা আসলে কি, মানে এটা বলতে আমরা কোন ট্রিটমেন্টটাকে বোঝাচ্ছি এবং সেটা আসলে কতটুকু সাকসেসফুলি আমাদের দেশে করতে পারছি? অবশ্যই আমাদের দেশে আধুনিক বিশ্বের অন্যান্য দেশগুলোর পাশাপাশি আমাদের দেশেও সমান তালেই কিন্তু আমরা পারছি। সমস্যা হলো যে আমরা ব্যাপকভাবে পারছি না। যেমন ধরেন যে আইভি থ্রোম্বোলাইসিস, এর জন্য 3 ঘন্টার মধ্যে রোগীকে পৌঁছাতে হবে, কিন্তু আমরা এই সংবাদটা, এই যে একটা ভালো নিউজ, এই যে সুখবরটা আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারিনি। এটা হচ্ছে আমাদের একটা বড় ব্যথা। পাবলিক ইন্টারভেনশন করতে পারছি না। যদি করতে পারতাম তাহলে রোগীরা এসে চিকিৎসাও পেত এবং ভালো হতো। দ্বিতীয় কথা হচ্ছে যে এর জন্য যে সেট আপ দরকার, যে সিটি স্ক্যান, এমআরআই, এই সেট আপ কিন্তু এখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে। একটা সিটি স্ক্যান গ্রাম পর্যায়ে চলে গেছে। মানুষ যদি দ্রুত চিকিৎসকের কাছে যায় এবং যদি সিটি স্ক্যানটা করে তাহলে কিন্তু সে পেয়ে যাবে। এটা হচ্ছে একটা আধুনিক চিকিৎসা। আরেকটা হচ্ছে ব্রেনের এনজিওগ্রাম, এটা হচ্ছে সর্বাধুনিক চিকিৎসা বর্তমানে আছে। যে এটা নিউরোসায়েন্স ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট হসপিটাল যেমন স্পেশাল হসপিটাল, ইউনাইটেড হসপিটাল, অ্যাপোলো হসপিটাল, স্কয়ার হসপিটাল, সবগুলোতে কিন্তু
ল্যাবের সব জায়গায় কিন্তু এটা হচ্ছে, ঢাকা শহর ভিত্তিক কর্পোরেট যে হসপিটাল, ভালো হসপিটালগুলোতে। চিটগাং এবং সিলেটে হালকাভাবে শুরু হয়েছে। তার মানে এইটাকে আমরা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারিনি। এনজিওগ্রাম করে মাধ্যমে আমরা কি করি, ব্রেনে যে রক্তটা জমাট বাঁধে সেটাকে আমরা চুষে বের করে নিয়ে আসি। এটাকে বলা হয় মেকানিক্যাল থ্রম্বেক্টমি বা অ্যাসপিরেশন। আমরা একটা টিউব ভিতরে নিয়ে যাই, একদম মাথাপুর ভিতরে, এবং যেই রক্তনালীতে ক্লটটা জমেছে ওইখানে টিউবটা বসিয়ে আমরা বাইরে মেশিন দিয়ে সাক করি, তখন সব রক্ত চুষে বের হয়ে চলে আসে, রক্তটা খুলে যায়। এটা হচ্ছে সর্বাধুনিক চিকিৎসা ব্রেনের, এবং এটা নিউরোসায়েন্স হসপিটালে হয়, এটা বাংলাদেশ স্পেশালাইজ হসপিটালে হয়, প্রাইভেট সেক্টরের ল্যাবেটে হয়, ঢাকা মেডিকেল কলেজে হয়, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হয়। তাহলে গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলিয়ে যাদের সামর্থ্য আছে তারা কিন্তু চিকিৎসা দিচ্ছে। এই আধুনিক চিকিৎসাটা, আমরা এই আধুনিক চিকিৎসাটা আরেকটু শুনবো, এবং এখানে আমরা আসলে কিভাবে মানে আরো বেশি বিস্তারিত করতে পারি চিকিৎসাটা, এবং সেই সাথে পরবর্তীতে রিহ্যাবিলিটেশনের কথা বলছিলেন স্যার, সেইখানে ফিজিওথেরাপির বিষয়টিতে আমরা একটু জানবো। তার আগে একটা ছোট বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এ পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসবেন আমাদের সাথে, আমরা আরো স্ট্রোক নিয়ে কথা বলবো, থাকবেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবার ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা কথা বলছিলাম স্ট্রোকের বিভিন্ন বিষয় নিয়ে, এবং ঠিক এই জায়গাটিতে আমরা এখন কথা বলবো যে অ্যাডভান্স ট্রিটমেন্টে আসলে আমরা কি কি করি, এবং সেই সাথে স্ট্রোক পরবর্তী ফিজিওথেরাপির গুরুত্বপূর্ণ ভূমিকাটা কি। স্যার, যাওয়ার আগে আমরা কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছিলাম, যে কজ এবং রিস্ক ফ্যাক্টরগুলো নিয়ে, এবং সেই সাথে অ্যাডভান্স ট্রিটমেন্ট এখন আমাদের দেশে আছে। সেই অ্যাডভান্স ট্রিটমেন্টটাতে আসলে কি করা হয়, এবং এটাতে আসলে আগের ট্রিটমেন্টের চেয়ে এখনের ট্রিটমেন্টের আউটকামটার সাথে যদি একটু ডিফারেন্সিয়েট করেন, যে কোনটা মানে কেন ভালো বা কেন আমরা অ্যাডভান্স ট্রিটমেন্ট বলছি। আচ্ছা, ধন্যবাদ। অ্যাডভান্স ট্রিটমেন্ট বলতে আমি বোঝাচ্ছি যে ইসকেমিক স্ট্রোক নিয়ে আমরা আলোচনা করলাম, আর হচ্ছে হিমোরেজিক স্ট্রোক। ব্রেনের যে রক্তক্ষরণ হয়, রক্তক্ষরণের কারণগুলোর মধ্যে একটা হচ্ছে যদি উচ্চ রক্তচাপের কারণে রক্তক্ষরণ হয়, অথবা ব্রেনে যদি কোনো অ্যাবনর্মাল বা জন্মগত কোনো ত্রুটি থাকে, যেমন অ্যানিউরিজম, রক্তনালী ফুলে বড় হয়ে ফেটে যায় বেলুনের মতো, অথবা এভিএম, রক্তনালীর মধ্যে একটা জটলা থাকে। সাধারণত এগুলোকে আগে ওপেন সার্জারির মাধ্যমে মাথার খুলি কেটে ভিতরে ঢুকে ক্লিপিং বা অন্য কিছু করতেন। বর্তমানে আধুনিক চিকিৎসা আসছে, তাতে মাথার খুলি কাটতে হয় না, এবং রোগীর রক্তনালীর মাধ্যমে এনজিওগ্রাম করে ভিতরে ঢুকে আমরা কয়েলিং করে দিই ওই অ্যানিউরিজমগুলোকে, এবং কয়েলিংয়ের বিভিন্ন রকমের আছে। তো সেই কয়েলিংয়ের প্রত্যেকটা ধাপই কিন্তু বাংলাদেশে এখন সম্ভব, এবং আমরা করছি। এভিএম এর ক্ষেত্রেও রক্তক্ষরণ যদি হয়ে থাকে তাহলে আমরা ওই রক্তনালীগুলোকে বন্ধ করে দিচ্ছি। এর জন্য মাথা কাটতে হচ্ছে না, ওর ওপেন সার্জারি করা হচ্ছে না, এন্ডোভাস্কুলার সার্জারি বলছি। এই যে আধুনিক চিকিৎসা বাংলাদেশে আসছে, এটা এনজিওগ্রামের মাধ্যমে যেখানে ক্যাথ ল্যাব আছে সেখানেই সম্ভব, এবং আমরা অ্যানিউরিজম কয়েলিংয়ের মাধ্যমে রক্তক্ষরণের প্রবণতা বা ঝুঁকিটা কমায় দিচ্ছি। এভিএমে এম্বোলাইজেশনের মাধ্যমে রক্তক্ষরণের প্রবণতা বা ঝুঁকিটাকে কমিয়ে দিচ্ছি। এবং দ্বিতীয় কথা, পেশেন্ট কিন্তু আজকে যদি অপারেশন হয়, কালকে উনি হেঁটে বাড়ি চলে যাচ্ছে, ওনাকে আইসিইউতে বেশিক্ষণ থাকতে হচ্ছে না, কোনো কাটার দাগ থাকছে না, ইনফেকশনের চান্স কমে যাচ্ছে, এবং তার লাইফস্টাইলটা এত ইজি হচ্ছে যে তাড়াতাড়ি সে কাজে জয়েন করছে। একটা অপারেশন করা রোগী, কাটা রোগীর কাজে জয়েন করতে যে সময় লাগে তার চেয়ে অতি অল্প সময় সে কিন্তু কোনো কাটা ছেঁড়া ছাড়াই অপারেশন করে ব্রেনের রক্তনালীর অ্যানিউরিজম বা এভিএম অপারেশন হওয়ার পরে সে কিন্তু সরাসরি কাজে যোগদান করছে। এই যে পদ্ধতিটা, এই জন্যই এটাকে আমি বলছিলাম আধুনিক এবং অনেক বেশি ফ্রেন্ডলি। অনেক ধন্যবাদ স্যার। এখানে একটা কথা যেটা আমরা বলতে চাচ্ছিলাম, যে এই যে আধুনিক ট্রিটমেন্টটা স্যার, এটার কি খরচটা একটু বেশি কিনা, বা এটা কি আমরা মানে আমরা যেটা সরকারি জায়গাগুলো থেকে আমরা একটু কম খরচে করতে পারছি কিনা? হ্যাঁ, অ্যানিউরিজম কয়েলিং এর ক্ষেত্রে যদি সরকারি সাপ্লাই থাকে তাহলে কম, যদি সাপ্লাই না থাকে তাহলে ওনাকে অবশ্যই সেটা কিনেই খরচ করতে হবে। অর্থাৎ সব সরকার দিতে পারছে না, প্রোভাইড করতে পারে না, কিছু কিনতে হয়। তো কেনা এবং সরকারি সাপ্লাই দুটোকে মিলিয়ে যদি খরচ করায় তাহলে দেখা যায় কম্পারেটিভলি খরচ কম পড়ছে। প্রাইভেটেও খরচ যে খুব বেশি তা না, সমানই প্রায়। আগে যেমন ক্লিপিংয়ে যে খরচ ছিল, কয়েলিংয়ের ক্ষেত্রেও নির্ভর করে এটা যে কতগুলো কয়েল লাগছে বা যাবতীয় কিছু। কিন্তু আমি যদি চিন্তা করি যে আমার যদি হসপিটালিস্টে কমে যায়, আমি যদি দ্রুত কাজে যোগদান করতে পারি, আমার যদি আইসিইউতে বেশিক্ষণ না থাকতে হয়, তাহলে তো খরচ আলটিমেটলি কমেই যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে খরচ এখানে খুব বড় একটা বিষয় না। বিষয়টা হলো যে আমার জীবন ধারণের জন্য আমি কতটা
ডিসএবিলিটি অর্থাৎ কতটা সময় আমার নষ্ট করতে হচ্ছে হাসপাতালের পেছনে, তাতে আমি যদি কম সময় নষ্ট করতে পারি, আমি যদি সুস্থ থাকতে পারি, সেটাই হচ্ছে আসলে আধুনিক চিকিৎসা। অনেক গুরুত্বপূর্ণ কথা স্যার। আপনি একটা কথা বলছিলাম কি যে ম্যানেজমেন্টের পরবর্তীতে রিহ্যাবিলিটেশন, এই টার্মটা বলতে আসলে কি বুঝি? স্ট্রোকের পেশেন্টের জন্য আসলে রিহ্যাবিলিটেশন টার্মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা আমি ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিস্ট যারা থাকে তাদেরকে খুবই গুরুত্ব দিই। তার কারণ যে আমরা সময় মনে করি যে বাসায় যে ব্যায়াম করবো স্যার, অসুবিধা নাই, রুগীকে বাসায় নিয়ে যাই, এই রুগী অনেকেই বলে। অর্থাৎ ফিজিওথেরাপির জন্য যে সময়টা ব্যয় করতে হয় এটার প্রতি তাদের তেমন একটা গুরুত্ব দিতে চায় না। কিন্তু আসলে একটা স্ট্রাকচার, একটা নিয়মতান্ত্রিক উপায় যদি শরীরের প্রতিটা মাংসকে জয়েন্টকে যদি আমরা সুন্দরভাবে থেরাপি দিতে পারি, চিকিৎসা দিতে পারি, তাহলে কিন্তু রোগীর সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাটা যত দ্রুত এবং যত বেশি। শুধু বাসায় শুয়ে ব্যায়াম করালে কিন্তু সেই সম্ভাবনা নাই। সুতরাং আমি বলবো যে একজন ফিজিওথেরাপিস্টের আন্ডারে অথবা ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে যদি তার ফিজিওথেরাপি দেওয়া হয়, ব্যায়াম করানো হয়, এবং তাকে কিভাবে চলবে, কিভাবে হাঁটবে, কিভাবে খাবে, কিভাবে তার জবে যাবে, সবগুলোকে যদি আমি শিক্ষা দিয়ে থাকি, তাহলে ওই রোগীর জীবন ধারণটা সহজ হয়ে যায়। তা না হলে সে হয়ে যাবে সমাজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য একটা বার্ডেন, বোঝা হয়ে যাবে। এবং স্যার ফিজিওথেরাপির ব্যাপারে যদি একটু বলেন, যে অনেক সময় দেখা যায় কি যে যেহেতু হসপিটালে একটা বিগার কস্টিং থাকে, ফিজিওথেরাপির সাজেশন দেওয়া হলো তার এটা সময় ক্ষেপণ করে হয়তো বা পরবর্তী 1-1.5 মাস পরে নিচ্ছে বা পরে নিচ্ছে, তো সেই জায়গাতে ফিজিওথেরাপিটা কি ইমিডিয়েট মেজারমেন্টে নেওয়াটা উচিত কিনা, বা এখানে কি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিনা যে তাড়াতাড়ি নিতে হবে? অবশ্যই এখানে একটা ভুল ধারণা আছে, প্রায় রোগীর কাছ থেকে শুনি, চিকিৎসকদের মধ্যে এরকম ধারণা ভুল আছে যে 10 দিন পরে 15 দিন পরে করি, নাহলে স্ট্রোকটা বেড়ে যাবে, স্ট্রোক বড় হয়ে যাবে। আসলে তা না, ফিজিওথেরাপি সঙ্গে সঙ্গে শুরু করতে হবে। হাত অবশ হয়ে গেছে, পা অবশ হয়ে গেছে, আমরা চেষ্টা করবো সঙ্গে সঙ্গে শুরু করার। তবে এখানে একটা কথা, যে যদি পেশেন্টের জ্ঞান থাকে তাহলে থেরাপি দিলে সুবিধা হয়, সে কমান্ড ফলো করে, তাতে উন্নতি বেশি হয়। আর যদি তার জ্ঞান না থাকে তাহলে থেরাপি দিয়ে কমান্ড ফলো করা যায় না, কিন্তু তারপরেও তার গুরুত্ব আছে। তা না হলে রক্ত জমে যাবে, পায়ে বা হাতে ঘা হয়ে যেতে পারে, তারপরে মাংস শুকিয়ে যেতে পারে। এবং এই থেরাপির মাধ্যমে যেটা সুবিধা হয় যে যত আর্লি শুরু করা যাবে তত তার উন্নতি দ্রুত হবে। সুতরাং এই ভুল ধারণা থেকে বেরোয় আসতে হবে যে 7 দিন 15 দিন পরে শুরু করব, হেমোরেজিক স্ট্রোকে দিব না, ইসকেমিক স্ট্রোকে দিব, এরকম কথা কোনো জায়গাতে আমি আজ পর্যন্ত পাইনি। সুতরাং থেরাপি প্রথম দিকেই শুরু হবে, এবং থেরাপির কারণে স্ট্রোক বাড়বে বা স্ট্রোকের রক্তক্ষরণ বেশি বেড়ে যাবে, এই ধরনের যে ধারণাগুলো, এগুলো ভুল ধারণা, এখান থেকে বেরোয় আসতে হবে। স্যার অ্যাডভান্স ট্রিটমেন্টে যে আমরা যে মেসেজটা সবাইকে দিলাম, এটা একটু জানতে চাচ্ছি যে এই ট্রিটমেন্টটা কি যারা কম বয়স্ক বা যারা বেশি বয়স্ক তাদের সবার জন্য কি একই রকম ইফেক্টিভ হয় কিনা, বা যারা 60 ঊর্ধ্ব বা অনেক বয়সের আছেন তারা দেখা যাচ্ছে অ্যাডভান্স ট্রিটমেন্টটা নিতে চায় না, ভাবেন যে হয়তো বা তারা নিতে গেলে তারা হয়তো বা মারা যেতে পারেন বা এই ধরনের কিছু, এই বিষয়টি কি থেকে যদি আমাদের সাথে শেয়ার করেন যে অ্যাডভান্স ট্রিটমেন্টটা কি আসলে সবার জন্য প্রযোজ্য কিনা? অবশ্যই প্রযোজ্য। গত 10 বছর ধরে আমি চিকিৎসার সাথে জড়িত, এবং গত 10 বছরে 500 রোগীর প্রায় চিকিৎসা আমি দিয়েছি, আর এই দিকে তা বা আরো অধিক হবে। এবং সেখানে 2 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের ব্যক্তিও আছে। অর্থাৎ ছোট বড় বলে কোনো কথা নাই, সকলের জন্যই চিকিৎসা আমাদের হাতে আছে, এবং আমরা সকলকেই চিকিৎসা দিতে পারি। এবং বিশেষ করে যাদের বেশি মাত্রায় রোগ আছে তাদের ক্ষেত্রে কোমোরবিডিটি, যেমন অ্যানেস্থেসিয়া দিয়ে যাওয়া অনেকক্ষণ দিতে পারবে না, সেই সমস্ত রোগীদের জন্য এটা আরো বেশি সুবিধা। স্যার আমরা আমাদের সাথে একজন দর্শক আছেন স্যার, আমরা প্রশ্ন করছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মুক্তাবুজ্জামান খান, রাজবাড়ি থেকে বলছি। স্পাইনাল নার্ভে অপারেশন পরে যে প্যারালাইসিস হয়ে গেছে আমার, এখন কি করণীয়? ওনার প্যারালাইসিস হয়েছে, স্পাইনাল নার্ভে কি হয়েছে দর্শক? অপারেশন মাইনার নার্ভ অপারেশন হয়েছে, এরপরে প্যারালাইসিস হয়ে গেছে। আচ্ছা, স্পাইনাল নার্ভ অপারেশনের পর উনি প্যারালাইজড হয়ে গেছেন। স্যার যদি একটু ছোট করে অ্যানসারটা দেন, যেহেতু আমরা শেষ পর্যায়ে আছি। স্পাইনাল নার্ভের হয়তো কোনো স্পাইনাল ইনজুরি হয়েছিল, তার অপারেশন করেছিল, পিএলআইডি বা কিছু, হয়তো সেখানে নার্ভ ইনজুরি হয়েছে। এটা রোগের জটিলতার কারণে হতে পারে, এমনিও হতে পারে। তো আমার মনে হয় ওনার এই ক্ষেত্রে ফিজিওথেরাপি নিতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে এটাই এখন আমি বলবো যে উপযুক্ত আছে। অনেক ধন্যবাদ দর্শক আমাদের ফোনটি করার জন্য। স্যার আচ্ছা, আধুনিক চিকিৎসাটা যে সেটা আসলে আমাদের দেশের কোথায় কোথায় আমরা এখন অ্যাভেলেবল দিতে পারছি, এবং আমরা এই ট্রিটমেন্টটা নেওয়ার জন্য আসলে রোগী আমাদের বাংলাদেশে এখন বর্তমানে আমাদের অবস্থানটা কোথায় আছে? হ্যাঁ, বর্তমানে আমাদের অবস্থানটা এরকম যে আসলে
প্রথম কথা যে এই সুবিধাটা আমরা যেই জায়গাতে হার্টের চিকিৎসা হয় সেইখানেই এটা দিতে পারি, কারণ ক্যাথ ল্যাব আছে সব জায়গাতেই। এখন এই ক্যাথ ল্যাবটা খুবই গুরুত্বপূর্ণ, এবং ক্যাথ ল্যাবটাকে যদি আধুনিকীকরণ করা যায় আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে দিতে পারি। ঢাকা শহরের বিভিন্ন সেন্টারে হচ্ছে, বিশেষ করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স আমাদের সরকারিভাবে আমরা প্রচুর রুগী দেখছি। সেই সাথে প্রাইভেট হসপিটাল যেমন বাংলাদেশ স্পেশাল হসপিটাল, সেখানেও একটা বিশাল ক্ষেত্র ওরা তৈরি করেছে, ওখানে কাজ করছে, এবং সেখানেও স্ট্রোকের অ্যানোরিজম কয়েলিং এগুলো সব কিছু করছি আমরা। ক্যারোটিড স্টেন্টিং করছি, অর্থাৎ রক্তনালী যখন এখানে ব্লক হচ্ছে সেখানে রিং বসিয়ে দিই, হার্টে যেমন রিং বসাই এখানেও বসাচ্ছি, এবং এটাও বাংলাদেশে অল্প খরচের মধ্যেই পাচ্ছে মানুষ। এবং অন্যান্য হসপিটালগুলোতেও সরকারি এবং বেসরকারিতে আমরা সরকারিভাবে পোস্ট ক্রিয়েট করেছি, নতুন ম্যান পাওয়ার তৈরি করে দিচ্ছি, অনেকে শিখাচ্ছি, ট্রেনিং দিচ্ছি, তারা যে বোঝাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা থেকে আমরা যেটা স্টাডি বের করেছি তাতে দেখা যাচ্ছে 94% সাকসেস আমাদের। আন্তর্জাতিকভাবে রোগের ট্রিটমেন্টটা নিচ্ছে, মানে অ্যাডভান্স ট্রিটমেন্টটা নিচ্ছে, এটা আপনারা আসলে তাদেরকে এক্সপ্লেন করছেন যখন তারা তখন এটাতে ফুটবল আছে। আমরা স্যার যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি স্যার, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে স্মোকিং বিষয়টা নিয়ে অনেকের একটা কনফিউশন থাকে যে স্মোকিং ছেড়ে দিলে হয়তো বা তার আরও বেশি সমস্যা হবে, বা তার কাছে মনে হচ্ছে যে তার আরও খারাপ লাগছে। তো এই জায়গাটা থেকে একটু যদি আমাদেরকে বলেন যে এই যে লাইফস্টাইল মডিফিকেশন এই ব্যাপারটাতে যে আমরা তখন কি করতে পারি আসলে। লাইফস্টাইল মডিফিকেশনে সবচেয়ে বেশি আমি বলবো আমাদের দেশের মানুষকে, যে একজন মানুষ বাসা থেকে লিফট দিয়ে নামে, রিক্সায় চড়ে, গাড়িতে চড়ে, আবার আর একটা প্রতিষ্ঠানে যায়, আবার লিফটে চড়ে, কোনো হাঁটে না, এবং দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে, কিন্তু পরিশ্রমের মধ্যে তার নিজের শরীরের প্রতি যে যত্ন নেওয়া, হাঁটা, ঘুম, এই জিনিসগুলো তার জীবনে যায়, এগুলো কিন্তু সবচেয়ে বড় ক্ষতি করছে। আমি বলি প্রত্যেককে আপনারা হাঁটেন, হাঁটলে ডায়াবেটিস কমবে, হাঁটলে চর্বি কমবে, হাঁটলে ফোলা স্বাস্থ্য চিকন হয়ে আসবে, এবং ধূমপান যদি ছাড়তে পারেন তাহলে এই স্ট্রোকের সম্ভাবনা আপনার অনেকাংশেই কমে যাবে, এর জন্য কোনো ওষুধও লাগবে না। অনেক ধন্যবাদ স্যার। আর আমাদের যেহেতু শেষ পর্যায়ে আছি স্যার, আমাদের যে কজিং ফ্যাক্টরগুলো আছে সেই বিষয়গুলোকে আমরা প্রিভেন্ট করার জন্য শেষ কোনো পরামর্শ বা সার্বিক পরামর্শ যদি থাকে দর্শকদের উদ্দেশ্যে। আমি দর্শকদের অনুরোধ করব যে আপনারা 40 বছর বয়স যদি হয়ে যায় নিজে সচেতন হন, স্ক্রিনিংটা করতে, নিজেকে ভালোবাসেন। অর্থাৎ আপনি যদি সুস্থ থাকেন, আপনার পরিবারের সকলকে আপনি যখন সুস্থ রাখতে পারবেন, আপনি যতদিন বাঁচবেন ততদিন আপনি সমাজকে, দেশকে সার্ভিস দিতে পারবেন। নিজেকে ভালোবাসেন, ধূমপান থেকে বিরত থাকেন, চর্বি জাতীয় খাবার কম খান, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের ওষুধ খান, নিয়মিত নিয়ন্ত্রণ করেন, প্রেশারের ওষুধ নিয়মিত খান। প্রেশার কমে গেল বলে ওষুধ ছেড়ে দিবেন না, এটা ভুল ধারণা। প্রেশারের ওষুধ যদি একবার প্রেশার ওষুধ খাওয়া শুরু হয় এবং প্রেশার যদি নিয়ন্ত্রণ থাকে, ওষুধ কখনোই ছাড়বেন না, ওষুধ ছাড়লে স্ট্রোক করবে সঙ্গে সঙ্গে। ডায়াবেটিসের ওষুধ ছাড়বেন না, ছাড়লে স্ট্রোক করবে। এবং নিয়মিত ব্যায়াম করেন এবং সুষম খাবার খান, তাহলে দেখবেন আপনার স্ট্রোকের ঝুঁকি সম্পূর্ণ কমে যাবে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। ডক্টর পাটি, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলেছিলাম স্ট্রোকের আধুনিক চিকিৎসা নিয়ে, এবং সেই সাথে স্ট্রোকের কারণ, কোন সময়টার মধ্যে নিয়ে গেলে আসলে স্ট্রোকের সর্বোচ্চ ভালো চিকিৎসাটা দেওয়া সম্ভব 4.5 ঘন্টার মধ্যে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। আশা করি দর্শক আপনারা যারা ছিলেন আমাদের সাথে তারা অনেক কিছু জানতে উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।